আমি প্রদীপ চক্রবর্তী বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভূগোল বিষয়ের সহকারী শিক্ষক। ফেব্রুয়ারি 2024-এর 6 তারিখ, আর কিছুদিন বাকি। ভূগোল পরীক্ষা দিতে তোমরা পরীক্ষার হলে যাবে। জীবনের প্রথম বড় পরীক্ষা হলেও তোমরা কিন্তু যেদিন ভূগোল পরীক্ষা দিতে যাবে তার আগে আরও 3টে পরীক্ষা দিয়ে ফেলবে, বাংলা, ইংরেজি, ইতিহাস। ফলে পরীক্ষা হলের যে ভীতি সেটা তোমরা অনেকটাই জয় করে ফেলবে। আশা করি ভূগোল বিষয়ে তোমাদের সেই সমস্যা হবে না। পাঠশালা লাইভে স্বাগত। আজ আমরা ভূগোলের এইবারের পরীক্ষার ক্ষেত্রে কি কি করলে তোমাদের নম্বর কিছুটা ভালো হতে পারে, অথবা যার ভালো তার আরও ভালো হতে পারে, আমরা সেই চেষ্টায় যাব। আমরা কিছু প্রশ্ন নিয়ে দু একটি কথা বলবো, তবে তার আগে আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশন, কিভাবে প্রশ্ন হয়, কত কত মার্কস থাকে সেটা নিয়ে একটু বলে নিই। যদিও তোমরা সবাই জানো, আমাদের ভূগোল পরীক্ষার ক্ষেত্রে মাধ্যমিক স্তরে এমসিকিউ মানে 4টে করে অপশান থাকে, তার মধ্যে একটি সঠিক, বাকি 3টি ভুল, এরকম 14টা প্রশ্ন থাকে। কোনো অল্টারনেটিভ থাকে না, ফলে 14টাই করতে হবে তোমাদের। একটু খেয়াল করে করবে। 1 নাম্বার করে, তাহলে 1 × 14, 14 নাম্বার এখানে রয়ে গেল। এরপরে আসে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তার আবার অনেকগুলো ধরন আছে, সবই 1 নাম্বার করে, কিন্তু প্রথমেই থাকবে বিভাগ ক্ষয়ের ক্ষেত্রে সত্য ও মিথ্যা নিরূপণ। তবে পরীক্ষায় প্রত্যেকবারই যে ভাষাটি লেখা থাকে সেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। তোমরা কিন্তু এই শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ, এটা কিন্তু একটু গুরুত্ব দিয়ে ভাববে। ঠিক ভুল, সত্য মিথ্যা এই কথাগুলো এড়িয়ে যাওয়াই ভালো। আসলে প্রশ্নে যে নির্দেশ দেওয়া থাকে সেটা মান্য করলেই পরীক্ষকরা খুশি হন, এবং নম্বর কিন্তু তাতে খাতায় থাকে, কাটা যায় না। একটু মনে রেখো, লক্ষ্য করে লিখবে। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ, এরকম 7টা দেওয়া থাকে, 6টা করতে হয়। নেক্সট, শূন্যস্থান পূরণ। এই সঠিক শব্দ তোমাদের সবই জানা, সিলেবাসের মধ্যেই প্রশ্ন থাকে। সারা সিলেবাসটা জুড়ে সমস্ত চ্যাপ্টারকে মিলিয়েই মোটামুটি 7খানা প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে থেকেও তোমাদের 6টা করতে হবে। নেক্সট থাকে 1 বা 2টি শব্দে উত্তর দাও। অহেতুক না পূর্ণ বাক্য লেখার প্রয়োজন হয় না, তবে কেউ যদি লেখো তাতেও অসুবিধা নেই, কিন্তু উত্তরটাকে না একটু বুঝিয়ে দিতে পারলে শিক্ষকের, যিনি পরীক্ষক খাতা দেখছেন, সুবিধা হয়। এখানে কিন্তু 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে করতে হয় 6টা। আর এরপরেই 2টো কলামে স্তম্ভ এ আর স্তম্ভ বি বা স্তম্ভ ক, স্তম্ভ ক্ষয়ে 4টে জিনিস থাকে, সেটাকে মিলিয়ে লিখতে হয়। তোমরা কিন্তু ছোটোবেলার মতো ওই পেন্সিল দিয়ে এদিক ওদিক কাটাকুটি করে দাগ দিও না, তাতে ভীষণ নোংরা হয় খাতা, ভুলও হয়ে যায়। তোমরা অপশানগুলোকে সাজিয়ে লিখবে উত্তরের মতো, কোশ্চেন নাম্বারটা দেবে, আর তার সাথে তোমরা যেটা করবে, স্তম্ভ এর নম্বরগুলো লিখবে, ওই 1-এর সাথে ঠিক যেটা সঠিক বি স্তম্ভের সেটাকে তার পাশে লিখে দাও। খুব পরিষ্কার হয়, তাতে নম্বরটা ভালো আসে। দেখো, এই অতি সংক্ষিপ্ততে 22 নম্বর, বিভাগ কয়ে তাহলে 14, বিভাগ ক্ষয়ে 22 নম্বর। 36 নম্বর পাওয়া কিন্তু অত্যন্ত সোজা। একটু বইটা যদি আমরা খুঁটিয়ে পড়ে যাই, শুধুমাত্র টেক্সট বুক, তাহলেই এই 36 নম্বর কিন্তু শুধুই তোমার, কেউ কেড়ে নিতে পারবে না। এরপরে আসি আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সেখানে 6টা লিখতে হয়, যদিও থাকে 12টা, তবে তুমি 12টা অপশান পাবে না, তুমি পাবে প্রত্যেক প্রশ্নের সাথে 1টা করে অপশান। এই 6টার মধ্যে তোমরা যাবে কিভাবে দেখো, তোমরা প্রত্যেকটা প্রশ্ন, যেহেতু এটা সংক্ষিপ্তধর্মী, অর্থাৎ এখানে সংজ্ঞা থাকে, শুধুমাত্র উদাহরণ থাকে, নাম বলো থাকে,
তাহলে ঠিক প্রশ্ন যা চাইবে তাই লিখবে। আমি একটা উদাহরণ দিই, দেখো কর্ণাটক মালভূমির দুটি অংশের নাম লেখো, এইটুকুই প্রশ্ন দেওয়া আছে। আমি অহেতুক না বড় করব না, শুধু দুটো নাম লিখব কর্ণাটক মালভূমির, একটা পূর্ব অংশ একটা পশ্চিম অংশ। তোমরা জানো ঠিক এইটুকুই লিখবে, তাতেই কিন্তু নম্বর পাবে। দুই আছে মানে অনেকটা লিখতে হবে, অনেকগুলো লাইন, এভাবে ভাববে না। এটা করতে গেলে পরবর্তীতে যে বড় প্রশ্নগুলোর উত্তর দিতে যাবে না, সেখানে দেখবে সময় কমে গেছে, তখন লেখার মান খারাপ হয়ে যাচ্ছে, হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্যে বাড়ানোর চেষ্টা করবে না। চলে আসি 3 নম্বরের প্রশ্নে। এটা কিন্তু জানো তো বলা হয় অ্যানালিটিক্যাল, মানে একটু যুক্তি দিয়ে উত্তর লিখতে হয়। যদিও তাতে পার্থক্য থাকে, তাতে কেন হয় সেই কারণ থাকে, বৈশিষ্ট্য লিখতে দেওয়া থাকে, এরকম কিন্তু মাত্র 4টে লিখতে হবে। প্রত্যেকটার সাথে একটা করে অর থাকবে, 3 করে, মানে 3 4 12, এখানে 12 নম্বর। আর ঠিক এর আগেরটাতে বলে এলাম 6টা লিখতে হবে, 2 করে 12, তাহলে 12 12 24, সামান্য একটু অবজেক্টিভের থেকে বড় লিখতে হচ্ছে। এবার বলে যাই এখানে তোমরা কি করবে। এই প্রশ্নগুলো যখন লিখবে না, মনে রাখবে যেখানে ছবি দেওয়া সম্ভব সেখানে ছবিটা দেওয়ার চেষ্টা করবে। দেখো আমরা কিন্তু কেউ খুব ভালো যে ছবি আঁকতে পারবো তেমনটা নয়, কিন্তু চেষ্টা করব বিষয়গতভাবে ঠিক যে ছবিটা সেটাই পেন্সিল দিয়ে এঁকে দেব, হোক না একটু খারাপ তাতে কি, কিন্তু বিষয়টা যদি উপস্থাপন হয় তাহলেই কিন্তু তোমার নম্বর বাড়তে বাধ্য। তবে যেখানে ছবি দিতে নেই জোর করে ছবি দেবে না, যে খুঁজে খুঁজে আমাকে ছবি দিতেই হবে প্রত্যেক প্রশ্নে, এমনটাও নয়। তবে মনে রাখবে যদি প্রশ্নে লেখা থাকে যে চিত্র সহ উত্তর দাও, তখন কিন্তু ওই চিত্রটার গুরুত্ব অনেক বেশি, কারণ ওতে আলাদা করে কিছুটা নম্বর ধরা আছে। সেটা কিন্তু তখন আর ছাড়লে চলবে না, তাতে কিন্তু অবশ্যই ছবি দেবে। আমরা এরপর চলে আসি বড় প্রশ্নে। আমি আরেকটু ডিটেলে যাব প্রত্যেকটা পার্টে, আমি একটু ধারণাটা আগে দিয়ে নিই, তারপর বাকিটা ধীরে ধীরে যাব। বড় প্রশ্ন, বড় বলতে অনেক বড় নয়, 5 নম্বরের প্রশ্ন, লিখতে হয় হচ্ছে 4টে। তাও এই 4টের মধ্যে 2টো লিখবে প্রাকৃতিক অংশ থেকে, 2টো লিখবে আঞ্চলিক অংশ থেকে। সেই যে 2টো অংশ, সেই 2টো অংশের সাথেও তুমি কিন্তু 4টে পাবে, অর্থাৎ 4টের মধ্যে থেকে তুমি বেছে নিতে পারবে কোন 2টো তুমি লিখবে। প্রাকৃতিক অংশের উত্তরে অনেক নাম্বার ওঠে, ছবি দেওয়ার জায়গা আছে, বৈশিষ্ট্য লেখার জায়গা আছে, পয়েন্ট করে করে সুন্দর লেখা যায়, একটু গুছিয়ে লিখলেই কিন্তু একেবারে পুরো নম্বর। আর শিক্ষকরা জানো তো সবাই নম্বর দেওয়ার জন্য তৈরি থাকেন, কারণ তোমরা এতটা পরিশ্রম করে পরীক্ষা দিতে এসেছো, একটা ভীতি থাকে, শিক্ষকরা সেটা জানেন, ফলে তোমাদের কিন্তু নম্বর দেওয়ার জন্য তারা প্রস্তুত। শুধু তোমরা একটু চেয়ে নেবে যে কিভাবে নম্বরটা তুমি পাবে। নেক্সট এলাম আমরা আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোলেও 2টো প্রশ্নের উত্তর লিখবে, থাকবে 4টে। এই জায়গাটা জানো তো অনেকের ভালো লাগে না, আসলে আঞ্চলিকটা ভালো না লাগার একটা কারণও থাকে। তার কারণটা হচ্ছে এর যে তথ্যগুলো থাকে, উৎপাদন থাকে, সেগুলোর তো তথ্য একটু বদলে বদলে যায়, অর্থাৎ ডায়নামিক নেচার, তাতে একটু খারাপ লাগা তৈরি হয়। তারপর বিভিন্ন জায়গার নাম মনে রাখতে হয়, আমরা বাড়ির পাশের জায়গার নামই মনে রাখতে পারি না সব সময়, আর গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গার নাম মনে রাখা একটু কঠিন। তবে জানো তো অভ্যাস করলে সবই মনে রাখা যায়। তোমার তো এই সময়টুকু এটা নিয়েই কাজ, ফলে একটু যদি বারে 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 কোথায় কয়লা পাওয়া যাচ্ছে, কোনখানে কোন খনিজটা পাওয়া যাচ্ছে, কার্পাস বয়ন শিল্প কোন জায়গায় গড়ে উঠেছে, কেন গড়ে উঠেছে, এই যে জানার আগ্রহ যদি তোমার মধ্যে থাকে না, তাহলে তুমি সুন্দর করে লিখতে পারবে। এই চেষ্টাটা কিন্তু কেউ ছাড়বে না। এই যে সামনে আর কয়েকটা দিন সময় আছে, এখন কিন্তু খুব পড়ার নয়, যা তুমি একদম পড়োনি সেটা নিয়ে কিন্তু একদম ভাববে না, যা তোমার তৈরি আছে সেটাকে আরেকটু ঘষা মাজা করো, দেখবে সুন্দর নম্বর আসবে। এরপর একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। আমাদের খুব ভালো লাগার জায়গা। আমাদের ভারতবর্ষ তার কোন জায়গায় কি, তার ভূপ্রকৃতিটা কেমন, সেটা যেহেতু আমরা জানি, পড়েছি,
একটু মানচিত্র বইগুলো আমরা দেখেছি, অ্যাটলাসের মধ্যে দিয়ে গেছি, ঠিক সেইগুলোই একটু জানতে চাওয়া হয় যে তুমি চেনো কি না। কেন চেনানো হয় জানো? তুমি ধরো নিজে প্ল্যান করলে কদিন বাদে যে তুমি মধ্যপ্রদেশের কোথাও বেড়াতে যাবে, তুমি হিমালয়ের কোথাও যাবে, তাহলে সেই পাহাড়টা কোথায় তোমাকে তো একটু জানতে হবে। ঠিক এইগুলোই। তবে সব পাহাড় যে জানতে হবে তা নয়, কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড় দেখবে। তুমি যদি বিগত বছরগুলোর সব প্রশ্নগুলোকে এক জায়গায় আনো না, একটু সাজিয়ে দেখবে ম্যাপ পয়েন্টিংগুলোয় সব তোমার চেনা লাগছে। আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমঘাট, নীলগিরি, শিবালিক, এই হচ্ছে পর্বতের জায়গা। এরপর মালভূমি, কয়েকটা নদী, নদীগুলো খুব চেনা নাম আমাদের। পশ্চিম বাহিনী দুটো নদী, তাকে কিন্তু গুরুত্ব দেবে। একটা ম্যাপ পয়েন্টিং একটু তোমাদের স্ক্রিনে যাবে, দেখবে সেটাতে কিভাবে ম্যাপ পয়েন্টিং করা আছে। হাতে করে ম্যাপ পয়েন্টিং পেন্সিলে করবে, কিন্তু মনে রাখবে পেন দিয়ে করার চেষ্টা করো না, ভুল হয়ে গেলে মুছতে পারবে না, তাতে মানচিত্রটা নষ্ট হবে। প্রত্যেকটা ক্ষেত্রে যে কোশ্চেন নাম্বার সেইটা উল্লেখ করো। ধরো বলেছে আরাবল্লী পর্বত, তাহলে আরাবল্লী পর্বতের কতগুলো জানো তো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কতগুলো চিহ্ন আছে, তোমরা দেখবে কতগুলো এরকম পর্বতের মতো টিলা টিলা করে দেওয়া যায়। কোনো জায়গাটাকে একটু ভরাট করে একটু পেন্সিলটা ঘষে দিলে একটু হালকা কালো হয়ে গেল, তার মানে ওই জায়গাটা পুরোটা হচ্ছে একটা পর্বতমালা। রেঞ্জ মানে হচ্ছে একটা সিরিজ অফ হিলস, পরপর পরপর পাহাড়টা বিস্তৃত, এটা মাথায় রাখবে। কিন্তু যদি পিক বলে মানে চূড়া, এভারেস্ট, যদিও এভারেস্ট দেবে না কারণ সেটা আমাদের ভারতবর্ষের মধ্যে নয়। ধরো বলল গুরু শিখর, অর্থাৎ আরাবল্লীর উচ্চতম অংশটা, তাহলে সেটাকে আমরা একটা ত্রিভুজের মতো করব। ওই ত্রিভুজটাই হচ্ছে তার উচ্চতম জায়গা। আর একটা কথা বলে দিই, ভয় পাবে না কিন্তু, সেটা হচ্ছে মানচিত্র বিষয়টাই জানো তো একটা 3D থেকে 2Dতে করা, মানে 3 ডাইমেনশনাল থেকে 2 ডাইমেনশনাল, তার মানে ওটা কিন্তু এমনিতেই একটু পরিবর্তিত। তো ফলে ওর মধ্যে তুমি যে চিহ্নটা করছো স্কেল অনুযায়ী যদি দেখো, একটা ছোট ত্রিভুজ মানেই সেটা কয়েক স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে নিয়েছে। তো ফলে যদি একটু সরে যায়, ডান দিক বাঁ দিক, একটু ওপর একটু নিচ, তাতে কিন্তু নম্বর কাটা যায় না। তবে মনে রেখো যে উত্তর ভারতে যেগুলো আছে সেটা যদি তুমি দক্ষিণ ভারতে করো তাহলে তো টিচারের পক্ষে কিচ্ছু করার নেই, সেটাতে তখন একটু নাম্বার কাটতেই হয়। সেই দিকটা শুধু খেয়াল রেখো। যেগুলো পশ্চিম বাহিনী নদী, তাকে যদি তুমি বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে ফেলো তাহলে তো নম্বর কাটতেই হবে, একটু গুরুত্ব দিও। মহানদী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই নদীগুলো একটু প্র্যাকটিস করবে। আর সব সময় চেষ্টা করবে, এই তো যে গত বছর যে পরীক্ষাটা হয়েছে অর্থাৎ 2023-এ, সেই প্রশ্নটাকে একটু সামনে রাখবে, পেয়ে যাবে, অনেক জায়গায় পাবে, তোমরা পেয়েছোও হয়তো। তাতে যে প্রশ্নগুলো এসছে সেইগুলোকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। এড়িয়ে যাবে মানে হচ্ছে সেটাকে গুরুত্ব একটু কম দেবে। তার থেকে যে একেবারে ছোট প্রশ্ন আসতে পারে না তেমনটা কিন্তু কোথাও বলা নেই। ফলে কোনো একটা ছোট প্রশ্ন তার থেকে এসেই যেতে পারে, যেটা বড় প্রশ্নে এসছে সেটা হয়তো এবার একটা ছোট্ট প্রশ্নে অবজেক্টিভে দিয়ে দেওয়া হলো। ফলে একদম ছাড়া যাবে না, একটু দেখতে হবে। কিন্তু যা আসেইনি তুমি দেখলেই বুঝতে পারছো, সেইটাতে জোর দিতে হবে। তোমাদের জন্য এই আমার অনুষ্ঠান চলাকালীন তোমরা তো সারাক্ষণ দেখবে, বিভিন্ন সময়ে এটা দেখতে পাবে, দেখবে একটা কিছু প্রশ্নের আমার যেটা মনে হওয়া যে এই ধরনের প্রশ্নগুলো যদি একটু বেশি প্র্যাকটিস করো হয়তো তোমাদের একটু সুবিধা হতে পারে। তবে এমনটা নয় যে এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন নেই, সেটাও কিন্তু তোমাদের খেয়াল করতে হবে, কারণ পুরো বইটাই সিলেবাস। ছুটে বেড়াবে না, নানান রকম, এটা অন ক্যামেরা বলা হয়তো ঠিক নয়, কিন্তু টেক্সট বুকেই থাকো, এদিক ওদিক ছুটে বেরিও না। টেক্সট বুক যে খুঁটিয়ে পড়ে, যে কোনো টেক্সট বুক, যে কোনো রাইটার, তার প্রথম থেকে শেষ একটু সুন্দর করে পড়ে ফেলো, তাহলেই দেখবে নম্বর আসবে। আমরা এরপরে যাব যে অংশটায়, সেটা হচ্ছে তুমি কিভাবে নম্বর বাড়বে, অর্থাৎ খাতাটা কত ভালো লাগার তৈরি হবে। আমরা দেখবে ভালো জিনিসের প্রতি সবাই আকৃষ্ট হই, ভালো কোনো কিছু দেখলে, ভালো ছবি, আমরা সেদিকে তাড়াতাড়ি তাকাই। তো
তো যিনি খাতা দেখছেন তার কাছে এক তাড়া খাতা, তার মধ্যে দেখা গেল তোমার খাতাটি হাতে নিয়েই তোমার হাতের লেখা, তোমার সাজানো, তোমার ধরন, সেটাতে তিনি দারুণ আকৃষ্ট হলেন। আমরা তো প্রত্যেকেই মানুষ, একটা হিউম্যান সাইকোলজি কাজ করে, ফলে অটোমেটিক্যালি দেখবে তোমার খাতার প্রতি আকর্ষণ বাড়ায়, একটু হয়তো নম্বরও বেড়ে যেতে পারে। তার মানে ভেবো না যাদের হাতের লেখা খুব খারাপ তাদেরও নাম্বার খুব কমে যাবে, তা নয়। তাদেরকে তাহলে একটা অন্য টেকনিক নিতে হবে। কি করতে হবে? তাদের হাতের লেখা যাদের খারাপ তারা একটু বড় করে লেখার চেষ্টা করবে যাতে পড়া যায় তুমি কি লিখতে চেয়েছো। খুব পেঁচিয়ে জড়িয়ে দিয়েছো, বোঝা যাচ্ছে না, তেমনটা হলে দেখতে খুব কষ্ট হয় স্যারেদের বা ম্যামেদের। তো সেইটার দিকটা একটু খেয়াল রেখো। আর না, একটু যাদের ওই বললাম যাদেরকে নিয়ে কথা, তারা একটু ফাঁক ফাঁক করে লিখবে, অর্থাৎ একটু গ্যাপ দেবে, তাহলে না দেখতে ভালো লাগে। খাতায় প্রথমেই পরীক্ষায় খাতাটা পাওয়ার পরে ভালো করে একটু পেজটা উল্টে আগে দেখে নেবে যে ছেঁড়া বা কোনো রকম সমস্যা আছে কি না, হলে তৎক্ষণাৎ পরিবর্তন করে নেবে যিনি পরীক্ষক থাকবেন বা ইনভিজিলেট করবেন তাকে বলে। তারপরেই নিজের যা যা তথ্য ওখানে লেখার সেগুলো ভালো করে নির্ভুলভাবে ফিল আপ করবে। করবার পরেই খাতায় মার্জিন টানবে। এই মার্জিনটার ক্ষেত্রে সবসময় ওপর, বাঁ দিক, ডান দিক তিনটেই মার্জিন দেবে। কারণ খাতা দেখার নিয়মে জানো তো, ডান দিক করে করে পার্ট মার্কিং করা হয়, তাহলে সেখানে যদি সেই পর্যন্ত তোমার লেখা চলে যায় মার্কিং করার জায়গা থাকে না। হয়তো তারই মধ্যে মার্কিং করা হয়েছে, কোনোভাবে যোগ করবার সময় চোখটা এড়িয়ে গেল, তাতে তোমারই ক্ষতি। সেই কারণে একটু জায়গা রেখে দেবে। আর বাঁ দিকটায় করা হয় ওই যে প্রশ্নটা তুমি লিখেছো তার প্রত্যেকটা পার্টের নম্বর যোগ করে টোটাল কত হলো সেটা বাঁ দিকটায় লেখা হয়। তারপরে খাতার উপরে তার কেজিং করা হয়, অর্থাৎ সেই মার্কসগুলোকে আবার কোশ্চেন অনুযায়ী তুলে যাতে কোনোভাবে নম্বর বাদ না যায় অনেক ভার করে অনেক রকমভাবে চেক করে দেখা হয়, ফলে বাদ যাওয়ার খুব সম্ভাবনা থাকেই না। এরপর তোমরা খাতাটাকে, যারা ধরো পরীক্ষা শেষ হয়ে আসছে তখন লুজশিট নিয়েছো, খুব তাড়াহুড়ো আছে, তখন লাইন টানতে পারছো না, স্যার আমি যদি ওই দাগ টানতে যাই তাহলে আমার সময় চলে যাবে, একটা প্রশ্ন লেখা যাবে না। দরকার নেই তো, তুমি পেজটাকে একটু ফোল্ড করে নাও, বাঁ দিক, ওপর, ডান দিক, সুন্দর দাগ হয়ে গেল। তুমি যে অংশটুকু পেলে তাতেই লিখতে থাকো তোমার উত্তর। এর পরের কথা, প্রশ্ন ক্রমানুযায়ী লেখার চেষ্টা করবে। অর্থাৎ যখন অবজেক্টিভ লিখছি 1 থেকে 14 পর পর লিখব। স্যার আমার তো 5 নম্বরটা মনে পড়ছে না, পরে যদি মনে পড়ে, নিশ্চয়ই পরে মনে পড়তেই পারে। তুমি 5 নম্বর দাগটা দিয়ে ফাঁকা রেখে দাও। যখন তুমি মেলাবে তুমি তো জানো, অথবা একটা পেন্সিল দিয়ে তুমি কোশ্চেন পেপারে একটা ছোট্ট ডট দিয়ে রাখো, একটা চিহ্ন দিয়ে রাখো যে এটা তোমার করা হয়নি। তুমি পরে যখন মনে পড়বে তখন তুমি ওখানে লিখে দেবে। কিন্তু মনে পড়ছে না বলে তারপরে 6 লিখে গেলাম, 5 মনে হয়েছে 3 নম্বর পেজে লিখছো, তাতে না ওইটা খুঁজে খুঁজে নম্বর এপার থেকে ওপার এটা করতে খুব সমস্যা হয়। ওটা করো না, পরপর লিখবে। তবে অবজেক্টিভ লিখেছি আমি স্যার এমসিকিউ, তারপরে আমার 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে ইচ্ছে করছে, আমি ওটা পারবো, নিশ্চয়ই লিখতে পারো। কিন্তু 5 যখন লিখতে শুরু করছো তাহলে 5গুলো সব কটা পরপর লিখে ফেলো, তারপর তুমি তারপরের অন্য একটা প্রশ্নে যাও। এভাবে প্রশ্নের যদি উত্তর লেখো তাহলে খাতাটা খুব সুন্দর সাজানোও থাকে এবং তোমার কোনো নম্বর আলাদা হয়ে যাওয়ার ব্যাপার থাকে না। সেটা কিন্তু একটু নজর করবে। এই নজর করা মানে কিন্তু এখন থেকে একটু অভ্যাস করা। অভ্যাস করবে কিভাবে? তোমাদের হাতের কাছে অনেক এরকম প্রশ্ন আছে, তুমি স্কুলে টেস্ট পরীক্ষা দিয়েছো, তুমি দেখেছো তাতে কত নম্বর পেয়েছো, হয়তো জানতে পেরেছো টেস্টে। ওই প্রশ্নটাই নিয়ে আরেকবার লিখতে বসো না। তুমি কিন্তু জানো যে তুমি কোনটা কোনটা পারোনি বা কোথায় কোথায় ভুল হয়েছে। এবার ঠিক হবে। তুমি যদি স্কুলের স্যারকে বলো বা তোমার যদি কাউকে একটু কাছাকাছি পাওয়া যায় যিনি একটু চেক করে দেবেন, তাকে দিয়ে আরেকবার দেখিয়ে নাও, দেখো তোমার নম্বর আগের থেকে আরেকটু বেড়ে গেছে। এরকম আরও 2-1টা প্রশ্ন নিয়ে, সব সাবজেক্টই তো করতে হবে, ফলে ভূগোলটাতে বললাম কয়েকটা অন্তত করবার চেষ্টা করো। আর একটু মাঝে মধ্যেই না, যে আর কয়েকটা সপ্তাহ বাকি তোমাদের থাকবে, একটু মাঝে মধ্যেই ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করবে। যেটা যখন মনে হবে বসে আছো একটা ফাঁকা ম্যাপ নেবে, আউটলাইন ম্যাপ, তাতে পয়েন্ট করবে। যত প্র্যাকটিস করবে
তত তুমি সঠিক করবে। অর্থাৎ তুমি শুল্কমুক্ত বন্দর কান্ডালা, আমরা জানি সেটা গুজরাটে। গুজরাট অনেকটা জায়গা, কোন জায়গাটা? বন্দর মানেই সেটা হবে ঠিক জলের ধারে, অর্থাৎ উপকূলীয় অংশে। তুমি যদি সেটাকে এখন রাজ্যটার ভেতরে করে দাও, তাহলে তো এটা একটা লজিক্যাল সেন্সের অভাব, তাই কি না? তুমিই বলো। আমি যদি সেটা করতাম, তোমায় দেখতে দিতাম, তুমিই তো বলতে না স্যার হয়নি, এটা তো উপকূলে হওয়া উচিত। ঠিক সেইটাই, তখন সেটাকে উপকূলে করবে, না হয় একটু ডান দিক বাদিক সরে গেল, যাক গিয়ে, কিন্তু গুজরাট এবং তার একটা ওই উপকূলেই হবে। এটা তুমি বারে বারে 4বার 5বার যদি করো, যখনই পরীক্ষায় তুমি প্রশ্নটা দেখতে পাবে, তোমার সাথে সাথেই ওইখানে দেখবে হাত চলে গেছে, এটা আমি জানি। অর্থাৎ যা জানি তা যেই প্রশ্নে দেখতে পাই, অমনি দেখবে তোমার কনফিডেন্স লেভেল আরও অনেকখানি বেড়ে গেছে, সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। দেখো, বিভিন্ন জায়গায় হয়তো কিছু প্রশ্ন আমি বলেছি, সেইখানে তোমরা দেখলে, তোমরা বারে বারে দেখবে, যে ভাববে যে এই কটা প্রশ্নই তৈরি হোক, তা কিন্তু নয়। একটু অন্যান্য প্রশ্ন দেখবে, এ কটা আমার মনে হয়েছে যে একটু যদি প্র্যাকটিস করি আমরা, তাতে হয়তো ভালো হতে পারে। 2 নম্বরের প্রশ্ন সেখানে তোমরা পাওনি। 2 নম্বরের আসলে এত বড় সিলেবাস তো, অনেকগুলো জায়গা থেকে আসতে পারে, অনেকগুলো আছে, ছোট ছোট অনেক প্রশ্ন। সেই জন্যে একটু খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের বইগুলোতে যা মোটামুটি টেক্সট বই আছে না বাজারে চলে, তার সবেতেই এগুলোকে একটু একটু করে বক্স করে করে, একটু একটু মার্ক করে করে দেওয়াই থাকে। সেইগুলোকে একটু গুরুত্ব দেবে, একবার করে করে রিডিং পড়ে নেবে। বানান ভুলটা যাতে কম হয় একটু চেষ্টা করতে হবে। দেখতে দেখতে চোখে যদি বেশি বানান ভুল লাগে, খারাপ লাগে, যদিও কাটা যায় না, কিন্তু একটু খারাপ লাগে, সেটা একটু নজর করলেই দেখবে ঠিক হয়ে গিয়েছে। 2টো চ্যাপ্টার তোমরা কিন্তু জানো, একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, আর একটা একদম শেষ উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের যে অংশটা, সেই 2টো থেকে কিন্তু বড় প্রশ্ন সাধারণত এতদিন পর্যন্ত কোনো দিনই আসেনি। আশা করা যায় এবারেও আসবে না। ওখান থেকে 2 আর 3 নম্বরের প্রশ্ন আর 1 নম্বরের এটা থাকে, আর খুব ছোট ছোট চ্যাপ্টার, ফলে প্রায় সবটাই তুমি নিজে তৈরি করতে পারবে, যে যেটা এসে গেছে একটু অন্যটা দেখে নিই, তাহলেই দেখবে হয়ে গিয়েছে। আর একটু মজা লাগার জায়গা, এই যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, কোনো একটা জায়গা সম্পর্কে ডিটেল জানা, অথবা ভারত আজ কত এগিয়ে যাচ্ছে বলো, আমরা মহাকাশে কত রকম এক্সপিডিশন করছি। এই কিছুদিন আগেই 1 জানুয়ারি আবার মহাকাশে একটা যান গেছে, তোমরা হয়তো খবরের কাগজ, টিভি, যে সমস্ত মিডিয়াগুলো থাকে তাতে তোমরা দেখেওছো। তো আমরা যখন এতটাই এগোচ্ছি, তাহলে এই যে উপগ্রহ চিত্র, তার প্রতি আকর্ষণ আমাদের বাড়া উচিত। এই উপগ্রহগুলো যায় কোথায়, তাকে কোথায় রাখা হয়, কাকে বলে প্ল্যাটফর্ম, সে কিভাবে ছবি তোলে, অর্থাৎ একটা সেন্সার, সে যে দূর থেকে আছে, আমি নিচের একটা ছবি তুলছি, তার মানে সেটা রিমোট সেন্সিং। আমরা জানি সবাই বাড়িতে রিমোট ইউজ করি, টিভি চালিয়ে দিলাম দূর থেকে, এই যে রিমোট সেন্সিং, দূর সংবেদন। ফলে জানা জিনিস আমাদের সবই একটু ভাষায় সাজিয়ে লেখা, তার সুবিধা তার অসুবিধা, যার সুবিধা আছে তার কিছু অসুবিধাও আছে, সেইগুলো যখন লিখব, কোনো বৈশিষ্ট্য, কোনো পার্থক্য, কোনো এইভাবে তার সম্পর্কে তথ্য দেব, তখন চেষ্টা করব সেটা পয়েন্ট ওয়াইজ লেখা। পয়েন্ট ওয়াইজ লিখলে নম্বর বাড়তেই থাকে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু ভূগোল, জেনারেল নলেজ নয়। তোমরা বিভিন্ন প্রশ্ন উত্তরের যে সমস্ত জায়গা, কোশ্চেন ব্যাংক, সেখানে অনেক এরকম জেনারেল নলেজের প্রশ্ন পাবে, সেগুলো দেখে ঘাবড়ে যেও না। মাধ্যমিক কিন্তু সেখানে কোনো কঠিন প্রশ্ন হয় না, সব তোমার সিলেবাসের মধ্যে, সব তোমার জানা প্রশ্ন। ভয় পেয়ে ছুটে বেরিয়েও না বারে বারে, আমি এটা তো খুঁজে পাচ্ছি না, একটা প্ল্যাটফর্মের নাম বলুন, একটা সেন্সারের উদাহরণ দিন, আরও অজস্র অজস্র প্রশ্ন, সেগুলো নিয়ে ঘাবড়াবে না। যোগাযোগ পরিবহন বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে চ্যাপ্টারের মানে একটা অংশ যেখানে জনঘনত্ব, জনসংখ্যা আছে, সেই জায়গার সাথে যুক্ত। তার মধ্যে যোগাযোগে দেখো, এটা আমার ভীষণ মনে হয় কতগুলো আমাদের যোগাযোগের মাধ্যম যেটা প্রাচীন তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। টেলিগ্রাফ,
দেখো বন্ধ হয়ে যাচ্ছে, তার বদলে কিছু আধুনিক জায়গা নিচ্ছে, তাহলে সেগুলো সম্পর্কে একটু জানব। গোটা ভারতবর্ষ জুড়ে না জাতীয় সড়ক আছে। এই জাতীয় সড়কের একটা নাম্বার আছে। তোমরা যখনই স্ক্রল করো, যাও মোবাইলে স্ক্রিনে যখন ম্যাপ এনলার্জ করতে থাকো, তখন জায়গাগুলোর নাম দেখায় NH এত। এই নাম্বারগুলো আগে যা দেখতে এখন একটু পাল্টে গেছে। এই যে পাল্টানোর কি নিয়মে পাল্টিয়েছে, খুব সুন্দর একটা নিয়ম হয়েছে মনে রাখার জন্য। বাড়িতে আমাদের সবার ঘড়ি আছে, ঘড়িতে দেখবে উপরের দিকে রয়েছে 12, নিচে 6। তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত যে সমস্ত জাতীয় সড়কগুলো, সেগুলো সবার নাম্বার হবে হচ্ছে জোড় সংখ্যায়। আর এই জোড় সংখ্যাটা শুরু হবে তাহলে কোন দিক থেকে? একেবারে তো ভারতের পূর্ব অংশ আছে, অর্থাৎ সেই অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, সেই অঞ্চল আছে, সেখানেও জাতীয় সড়ক আছে, আবার এদিকে গুজরাটেও আছে। তাহলে আমাদের শুরু করব গণনা আমরা ওদিক থেকে, 2, 4, 6, 8 এই করতে করতে গুজরাটে আসব। আর ঠিক উল্টোটা পশ্চিম থেকে পূর্বে, অর্থাৎ দেখো 9 আর 6, 3 আর 9, এই 3 আর 9 যখন হচ্ছে তার মানে বিজোড়। এটার গণনা আমরা শুরু করব উত্তরের অংশ থেকে, অর্থাৎ যেটা কাশ্মীরে দেখব যে জাতীয় সড়ক, সেখানে আমরা পাবো হচ্ছে 1, 3, 5, 7 এইভাবে আমরা নিচে নেমে যাব। পরিবর্তনটা দেখো, তোমরা জানো সবাই, আগে যে দীর্ঘতম জাতীয় সড়ক, যেটা সেই শ্রীনগর থেকে শুরু করে কন্যাকুমারী চলে গিয়েছে, তার আগে নম্বর ছিল হচ্ছে NH7, কিন্তু এখন আমরা লিখব যখন, তার নাম্বার হয়ে গিয়েছে NH44। এবার এর সাথে সাথে অনেক ছোট চারিদিক থেকে এসে মেশে, তার জন্য তার আগে একটা করে নাম্বার হয় 1, 0, 2। তার সাথে যদি আরও কিছু ছোট সড়ক এসে মেশে, তখন সেটাকে আবার অ্যালফাবেট দিয়ে A, B এগুলো দিয়ে চিহ্নিত করা হয়েছে। তোমাদের বইতে আছে, কিন্তু একটু দেখে নিও, একটু তো নতুন জিনিস, ফলে আসতেই পারে হয়তো নতুন নামকরণের ভিত্তি কী বা কী বেসিসে এটা করা হয়েছে, এটা একটু জানতে চাইলো, তাহলে তোমার পক্ষে লিখে দেওয়া সম্ভব হবে। এবার আমরা কয়েকটা জিনিস যা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বা দেখেছো, তার কথা আমি একটু বলে দিই। নদীর থেকে গতবার একটা বড় প্রশ্ন এসেছে, তো ফলে আমরা এবার হিমবাহ আর বায়ুকে একটু গুরুত্ব দেব। তার ক্ষয় আর সঞ্চয়, তারা তো ক্ষয় বা সঞ্চয় যখন করে অনেক ধরনের ভূমিরূপ তৈরি করে। আমরা তার মধ্যে থেকে 3টে ভূমিরূপ যার ছবি আঁকা যায় সহজ, সেইটাকে বেছে নেব। এই চয়েসটা তো তোমার উপরেই রয়েছে। লেখা থাকে যে কোনো 2টি বা যে কোনো 3টি ভূমিরূপ লেখো, ফলে তুমি বেছে নেবে যে কোনটা তোমার ক্ষেত্রে সহজ, সেইটা লিখবে। প্রত্যেকটাকে একটু আলাদা আলাদা করে, যাতে সাবহেডিং করে দেবে। অর্থাৎ ভূমিরূপগুলি হলো বলে তুমি লিখছো রোমান 1 করে একটা ভূমিরূপ লিখলে, সেটা একটা প্যারাগ্রাফ লেখা হলো, তার ছবি দিলে, আর একটা প্যারাগ্রাফ করলে, আর একটা নাম্বারিং করলে করে, সেটাতে এগুলোকে বলে সাব হেডিং। মূল হেডিং গেল, তার তলায় সাব হেডিং, এভাবে লিখে ফেলো, প্র্যাকটিস করো। নেক্সট হচ্ছে আমরা চলে আসব যে বায়ু ও জলধারার কার্যে। বায়ু আর জলধারা একসাথে মিলিত কার্যে কিছু ভূমিরূপ তৈরি করে। মরুভূমি অঞ্চলে জানো তো আমরা মনে করি বৃষ্টি হয় না, খুব শুষ্ক জায়গা। আসলে বৃষ্টি হয়, যখন হয় তখন অনেকটা বৃষ্টি হয়, গড় বৃষ্টির পরিমাণটা কম, সারা বছর ধরে হয় না, সেই কারণে শুষ্ক অঞ্চল। কিন্তু যখন হয় তখন তো বেশি, সেই কারণে সে কিছু কিছু ওই জল আর বায়ু তো কিছু কাজ করেই, ফলে তারা মিলিতভাবে কিছু ভূমিরূপ তৈরি করে। তোমরা সেইটা একটু ভালো করে দেখে নিও। বায়ুমণ্ডল চ্যাপ্টারের দিকে যাই। বায়ুমণ্ডল থেকে আশা করা যায় 2খানা প্রশ্ন তোমরা পাবে। সেই 2টো প্রশ্নের মধ্যে আমাকে অনেকগুলোই আমরা একটু দেখে যাব, তার মধ্যে মোটামুটি দেখে নাও না স্থায়ী বায়ুচাপ বলয়গুলোর সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক, সেটাকে একটু দেখো। ছবিটা দেবে কিন্তু, ফেরেলের সূত্রটা মেনে চিহ্নগুলো কিন্তু কোন দিকে বেঁকবে সেটা মাথায় রেখো, কারণ বলে গিয়েছেন যখন প্রকৃতিও মেনে চলছে, তো আমাদেরও সেই নিয়মেই চিহ্নগুলো দিয়ে দিতে হবে। নেক্সট, বায়ুর এই যে চাপের পার্থক্য হয়, তার কয়েকটা কারণ, 5টা কারণ একটু দেখে রাখি। বিশ্ব উষ্ণায়ন ভীষণ আলোচনার বিষয়। আমরা সব সময় বলি উফ কি গরম, এবছর তো ঠান্ডা পড়লই না। তাহলে
এই বিশ্ব উষ্ণায়ন যে ঘটছে তার কারণ বা তার ফলাফল কি হতে পারে সেটা একটু দেখো। আমাদের জলবায়ুর উপর, পৃথিবীব্যাপী যে জলবায়ু রয়েছে তার কিছু পরিবর্তন হয়। সেই পরিবর্তনে সমুদ্র স্রোত কীভাবে প্রভাব ফেলে এটা বলার কারণ হচ্ছে, যেহেতু ওই সমুদ্র স্রোত সৃষ্টির কারণটা গত বছর পরীক্ষার প্রশ্নে রয়েছে, তো আমরা একটু সমুদ্র স্রোতটাকে এইভাবে ভাবি যে সে কীভাবে প্রভাব বিস্তার করছে। নেক্সট হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটাটা খুব দরকার। জোয়ার ভাটার ক্ষেত্রে সেটা সৃষ্টির কারণ। আচ্ছা, ভাটাতে কিন্তু ভাটাই লিখো, চন্দ্রবিন্দু দিও না। নেক্সট আঞ্চলিকে চলে যাই। আঞ্চলিকের ক্ষেত্রে হিমালয়ের ভূপ্রকৃতিতে দুটো জায়গা তৈরি করো, প্রস্থ বরাবর, অর্থাৎ শিবালিক থেকে শুরু করবে একদম দক্ষিণে, পরপর উঠে যাবে একেবারে আমাদের উচ্চ হিমালয় হয়ে টেথিসে পৌঁছে যাও, অর্থাৎ তিব্বত হিমালয়ে। সেটা একটু লিখবে, একটা এরকম হাতে গ্রাফ এঁকে দেবে যে সুন্দর করে কিভাবে উঠেছে, শিবালিক উঠেছে, তারপর হিমাচল উঠেছে, হিমাদ্রি উঠেছে এবং টেথিস হিমালয়। একদম পেন্সিল রাফ স্কেচের মতো করে দেবে। তারপর তবে নামগুলো কিন্তু লিখবে, অর্থাৎ পয়েন্ট করবে। তুমি যে আঁকলে কোনটা শিবালিক, কোনটা হিমাচল, কোনটা হিমাদ্রি, সেটা কিন্তু একটু পেন্সিল দিয়ে অ্যারো দিয়ে দিয়ে দেখিয়ে দিও। তাতে শিক্ষক বুঝতে পারবেন, পরীক্ষক বুঝতে পারবেন যে তুমি জানো। পশ্চিম হিমালয়, ভারতবর্ষের মধ্যে তো হিমালয় বলতে খুব বেশি অংশটা পশ্চিম হিমালয়েই রয়েছে, আর তার সাথে কারাকোরামের কিছুটা অংশ, জাস্কার, পীরপঞ্জাল, এইগুলোর সম্পর্কে আমরা একটু যদি জানতে পারি, ভালো লাগার জায়গা। সব সময় আমরা একটু যেতেও পারি না কাশ্মীরের দিকে, লাদাখের দিকে, তো ফলে তার ভূপ্রকৃতিটা একটু জানতে পারলে যাওয়ার ইচ্ছেটা বাড়বে। তারপরে হিমালয় জানো তো, নেপালে চলে গেছে মধ্য হিমালয়। পূর্ব হিমালয়, তার খুব অল্প অংশ সিকিম, দার্জিলিংয়ে রয়েছে, তারপরের বেশিরভাগটা চলে গেল ভুটানের মধ্যে। আর অরুণাচলের তো অনেক জায়গা দুর্গম, পৌঁছনোই যায় না, তো ফলে সেখানেও কিছুটা অংশ রয়েছে। তাই পশ্চিম হিমালয়টা একটু ভালো করে দেখো। নদী থেকে বেশ ভালো একটা প্রশ্ন এসে গিয়েছে, তাই আমরা পূর্ব আর পশ্চিম উপকূলীয় সমভূমি বা উপকূলের যে প্রাকৃতিক গঠন সেটা একটু ভালো করে দেখে রাখবো, যে সেটা কীরকম, তার উৎপত্তি। আর এই যে পার্থক্য যদি আমরা কোথাও লিখি না, যদি পারো, কোথাও বলা থাকে না, যদি তার ভিত্তিগুলো লেখো ভালো হয়। তুমি সংজ্ঞা লিখছো, তাহলে পাশে ভিত্তিটা সংজ্ঞা লিখে দাও। তার বৈশিষ্ট্য লিখছো, পাশে বৈশিষ্ট্য কথাটা লিখে দাও। ফলাফল লিখছো, পাশে ফলাফল লেখো। ভিত্তি কিন্তু মুখস্থ করতে হয় না, যা তুমি লিখছো তার থেকেই ভিত্তি তুমি বার করে ফেলতে পারবে, যে সেই জিনিসটা কি, সেটাকে একটু ভিত্তির একটা আলাদা সরু কলাম করে নিও। আর পার্থক্য একটা বক্সের আকারে, মানে কলাম করেই লিখো। ওই এটা হয় না এরকম লিখো না, খুব খারাপ লাগে কিন্তু। এ ছোট, এ ছোট নয়, ও বড় নয়, এই করে কখনো পার্থক্যের সংখ্যা বাড়াবে না। যে আমি 5টা পয়েন্ট লিখেছি, আসলে 5টা পয়েন্টের মধ্যে হয়তো আসল পয়েন্ট মাত্র 2টো, তুমি বাকিটা শুধু হয় না, এটার ক্ষেত্রে হয় না, ওটাই হয়, এভাবে লিখেছো, সেটা করবে না। আমি জানি তোমরা করবে না, কিন্তু তবু বলবো, এটা একটা অনলাইন তো সবাই দেখবে, কয়েকজন হয়তো করে, তাদের জন্য বললাম। নেক্সট, ভারতবর্ষের জলবায়ুর বৈশিষ্ট্য আর তাকে কারা কারা নিয়ন্ত্রণ করে। জেট বায়ু আছে, মৌসুমি বায়ু আছে, উপকূল আছে, পর্বত আছে। এই যে পর্বতের অবস্থানগুলো, আজকে যদি হিমালয় যে জায়গায়, আরাবল্লী যে জায়গায়, যদি ঠিক ওই জায়গায় না থাকতো, আরাবল্লীটা একটু ঘুরে যেত, তাহলে হয়তো আমাদের মরুভূমিটা রাজস্থানে থাকতোই না। তাহলে এই অবস্থানগুলো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, মৃত্তিকা আর স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে মিলিয়ে যদি কোনো প্রশ্ন কখনো দিয়ে দেয়, তাহলে আমার তো মনে হয় কৃষ্ণ মৃত্তিকা, পলিমৃত্তিকা, এতে একটু জোর দেওয়া উচিত। আর ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন আমাদের এখানেই রয়েছে, সুন্দরবন অরণ্যের ক্ষেত্রে। আর পাতাঝরা মানে পর্ণমোচী, ক্রান্তীয় পর্ণমোচীর একটু বৈশিষ্ট্য আর বন্টন, অর্থাৎ ভারতের কোথায় কোথায় পাওয়া যায়, দু একটা জায়গা লিখে দেবে, বন্টন এই জায়গায় এটা দেখা যায়, আর তার বৈশিষ্ট্য। তোমরা তো ম্যানগ্রোভের বৈশিষ্ট্য লাইফ সায়েন্সেও পড়েছো, ফলে তোমাদের সবারই জানা। নেক্সট, একটু চাষবাসে চলে আসি। চাষবাসের ক্ষেত্রে গম, আখ,
চা, কফি, তার প্রাকৃতিক যে পরিবেশ, একটু যদি 5টা প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, তার জমিটা কেমন, জমির ঢাল কেমন, মাটির প্রকৃতি কেমন, কী ধরনের মাটি, তাতে কোনো বিশেষ কোনো কিছু প্রয়োজন কি না, যেমন চায়ের ক্ষেত্রে ছায়া প্রদানকারী বৃক্ষের থাকাটা একটা ভালো জিনিস, তার পক্ষে খুব উপকারী হয়, অনুকূল হয়। এই অনুকূল বিষয়গুলো 5টা একটু পয়েন্ট করে করে সাব হেডিং করে করে লিখবে। নেক্সট আমরা আসছি লৌহ ইস্পাত শিল্প। এটা একেবারে শিল্পের তো মেরুদণ্ডই বলা যায়। এই লৌহ ইস্পাত শিল্পটা দেখবে মধ্য আর পূর্ব ভারতে কেন্দ্রীভূত হয়েছে। তাহলে সেই জায়গাটা, তার কারণ কি, কেনই এইখানে গড়ে উঠল, জামশেদজি কেন এসে ওই জায়গা বেছে নিলেন আমাদের টাটানগরের যে জায়গাটা, তাহলে তার পিছনে কিছু কারণ ছিল। তিনি যখন ভাবতে পেরেছিলেন আমরা একটু পড়ে জেনে নেব যে কি কি কারণ ছিল, তিনি কোথা থেকে কি পেয়েছেন, তাই ওখানে একটা কারখানা তিনি তৈরি করলেন। নেক্সট হচ্ছে কার্পাস বয়ন শিল্প। এটা কিন্তু যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে, তোমরা জানো, কারণ এর কাঁচামালটা হচ্ছে একটা বিশুদ্ধ শ্রেণীর, তো ফলে এর পরিবহন ব্যয়টা খুব বেশি প্রভাব ফেলে না। তো যদিও এটা আমরা পশ্চিম ভারতেই এর কেন্দ্রীভবন একটু দেখতে পাই। তার কারণগুলো কি একটু দেখো। নগরায়ন, সবাই আমরা নগরে বাস করছি যারা, তারা তো খুব ভালো করেই জানি যে নগরায়নের কি সমস্যা। জনসংখ্যা যত বাড়ছে নগর তত এক্সটেন্ড করছে, গ্রাম আস্তে আস্তে সবই নগরে পরিণত হচ্ছে। কিন্তু তার কি ভয়াবহ রূপ তা আমরা প্রায় সবাই জানি। মাটি চলে গিয়ে যদি সবই ফ্লোর হয়ে যায়, অর্থাৎ আমি ঢালাই করে দিচ্ছি, তাহলে তো ভৌম জলের অস্তিত্ব আস্তে আস্তে লোপ পেয়ে যাবে, মাটিতে জল প্রবেশের ক্ষমতা কমে যাবে, বন্যা, খরা, ধস, নানান ঘটনা ঘটতে থাকবে। নগরায়ন হলে তো চারিদিকে ঘিঞ্জি পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ, বিদ্যুতের চাহিদা, নানান সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ব। এইগুলোকে একটু পয়েন্ট করে লিখে ফেলবে। মোটামুটি বড় প্রশ্নের জন্য একটু যদি দেখো, এইগুলো সব পুরো সিলেবাসটাই কভার হয়েছে। 3 নম্বরের ক্ষেত্রে সব নদীতে কেন বদ্বীপ গড়ে ওঠেনি, অথবা বদ্বীপ গঠনের শর্তাবলী, কী কারণে বদ্বীপ গড়ে ওঠে। সুন্দরবনের ওপরে জলবায়ু পরিবর্তনের কি প্রভাব, এই যে উষ্ণতাটা বাড়ছে, আমি বলেছি বিশ্ব উষ্ণায়নের কথা, দেখো এরও একটা প্রভাব আছে, কিভাবে দ্বীপগুলো ডুবে যাচ্ছে বা কিভাবে বনভূমি নষ্ট হচ্ছে। ইয়ারদাং জুইগেন পার্থক্য, নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য, ঘূর্ণবাত প্রতিপ ঘূর্ণবাতের পার্থক্য একটু প্র্যাকটিস করবে। নেক্সট যেটা বলবার, বৈপরীত্য উষ্ণতা, অর্থাৎ আমি জানি ট্রোপোস্ফিয়ারে যত আমরা উপরের দিকে উঠি উষ্ণতা কমতে থাকে, কখনো কখনো তো একটু বাড়ে, তাহলে কেন বাড়ে সেটা একটু জানবে। মগ্ন চড়া, মাছ চাষ একটু বেশি হয় কেন। ওজোন স্তর কি গুরুত্ব, আমাদের কি উপকারে লাগে। ভরা কোটাল, মরা কোটাল। বর্জ্য ব্যবস্থাপনায় 3R, কিছু কিছু বইতে আবার 4Rও পাবে। আবার আমি একটা কোথায় যেন দেখেছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি আবার 5Rও লিখেছেন। তোমাদের অত দূর যেতে হবে না, 3R অর্থাৎ কি করব আমরা, বর্জন করব, কিভাবে ব্যবহার করব, আর একটু ত্যাগ, মানে আমরা সেটাকে রিইউজ করবার চেষ্টা করব। এইটুকুরও এই 3টাকে একটু ভাববার চেষ্টা করো, 3R। আর বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থী হিসেবে তোমার কি ভূমিকা, একটু 3খানা যে তুমি কি কি করতে পারো, তোমার চিন্তাভাবনা কি, বইতে আছে কিছু, তোমার যদি নতুন কিছু মনে হয় যেটা একটু এর সাথে মিলছে, তুমি নিশ্চয়ই লিখো 4 নম্বর পয়েন্ট করে একটা। ভৌমজলের যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি কি হবে, আমি একটু আগেই বলেছি, ফলে আর বলার প্রয়োজন নেই। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের জন্য আমরা কি কি করতে পারি, কি করা উচিত, কি কি মেজার নেওয়া উচিত। পরিবহন আর যোগাযোগের মধ্যে কি পার্থক্য, পরিবহনটা কি আর যোগাযোগই বা কী। ভারতের দ্রুত জনসংখ্যা বাড়ে, কেন বাড়ে। ভারতের কৃষির কিছু নির্দিষ্ট সমস্যা আছে, কি কি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্র, পার্থক্য একটু দেখো, দুটো আলাদা জিনিস আমি বলেছি আমার আলোচনার মধ্যে, একটু দেখো, সেটাকে ভাগ করে নিও। আর সেন্সার, সক্রিয় নিষ্ক্রিয়, জিনিসটা কি, উদাহরণ কি,
কি কাজ করে। আশা করি এগুলো একটু 5 আর 3-এর মধ্যে যদি আমরা দেখে নিই, অনেকটাই সিলেবাস কভার হয়ে গিয়েছে। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, তোমরা প্রত্যেকে অনুশীলন করবে অনেকটা, এবং আজকের এই যে আলোচনা তোমাদের হয়তো কিছুটা কাজে লাগবে। তোমরা পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু চালিয়ে দেখো, হয়তো তোমাদের এটা সঙ্গী হবে এবং 2024-এর মাধ্যমিক খুব সফলতার সঙ্গে তোমরা উত্তীর্ণ হবে। ভূগোলে অনেক অনেক নম্বর পাবে এই আশা রাখি। 100 পাওয়া সহজ, কঠিন নয়। সকলে খুব ভালো থেকো। তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা।